হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা অসমোটিক প্রেশারের নিউমেরিক্যালস আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এখন কলিগেটিভ প্রপার্টিটা যতদিন ধরে চলছে আমি দুটো কথা বলে আসছি। এক হচ্ছে যে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি তখনই কোনো একটা সলিউশন শো করে যখন সলিউটটা আইদার ডিসোসিয়েটেড হয়ে যায় অথবা অ্যাসোসিয়েটেড হয়ে যায়। সেইগুলো যখন হয় না তখন কলিগেটিভ প্রপার্টি থাকে নর্মাল, যেটা আমরা এর আগে রাউল্টস লগুলোকে ডিফাইন করার সময় বলছিলাম যে নন ভোলাটাইল হতে হবে, নন ইলেকট্রোলাইট অর্থাৎ যারা ডিসোসিয়েট হবে না, এবং নন অ্যাসোসিয়েটিভ। তা সেইগুলো তখন মেনটেন হচ্ছিল। এখন আমরা সেই ধরনের সলিউট নিয়ে আলোচনা করব যারা সলিউশনে গিয়ে ডিসোসিয়েট করবে, মানে তাদের নাম্বার অফ পার্টিকেল বেড়ে যাবে, অথবা তারা অ্যাসোসিয়েটেড হয়ে যাবে, কতগুলো মলিকিউল একসঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ ইফেক্টিভ নাম্বার অফ পার্টিকেল কী হবে, কমে যাবে। এটা একটা আমি অনেকবার এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বলেছি। তো যাই হোক, তাহলে যদি ডিসোসিয়েশন হয়, ডিসোসিয়েশন মানে কি, মানে হচ্ছে নাম্বার অফ সলিউট পার্টিকেল কি হবে, ইনক্রিজ করবে। ঠিক আছে, নাম্বার অফ পার্টিকেল যদি ইনক্রিজ করে তাহলে কলিগেটিভ প্রপার্টি, তবে আমি কলিগেটিভ প্রপার্টি ব্যাপারটাকে সংক্ষেপে লিখছি, এত বড় বারবার লেখা অনেক সময় যাবে, সেই জন্য। তাহলে যদি নাম্বার অফ সলিউট পার্টিকেল বেড়ে যায় তাহলে সলিউট পার্টিকেলের উপরেই তো পুরো ব্যাপারটা ডিপেন্ড করে, আমরা সেই কারণেই তো এদেরকে সংখ্যাগত ধর্ম বলেছি। তাই যদি হয় তাহলে কলিগেটিভ প্রপার্টির ভ্যালুটা বেড়ে যাবে, মানে যতটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার যতটা হওয়ার কথা তার থেকে লোয়ারিং বেশি হবে। তারপরে ফ্রিজিং পয়েন্ট যতটা কমে যাওয়ার কথা তার থেকে বেশি পরিমাণে কমে যাবে, বা বয়েলিং পয়েন্ট যতটা এলিভেট করার কথা তার থেকে বেশি পরিমাণে এলিভেট করবে। সুতরাং কলিগেটিভ প্রপার্টির ভ্যালু কী হবে, বেড়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম মোলার মাস অফ সলিউট, যেটাকে আমরা M2 দিয়ে ডিনোট করি, মোলার মাস অফ সলিউটটা কী হবে, কমে যাবে। ঠিক আছে, আর যদি অ্যাসোসিয়েশন হয় তাহলে উল্টোটা হবে। অ্যাসোসিয়েশন হলে নাম্বার অফ সলিউট পার্টিকেল কী হবে, কমে যাবে। তাহলে কলিগেটিভ প্রপার্টির ভ্যালু কমে যাবে এবং মোলার মাস অফ সলিউট এইটা বেড়ে যাবে। ঠিক আছে, এখন একটা কোয়েশ্চেন তোমাদের মনে এখানে আসতে পারে, সেটা হচ্ছে মোলার মাস কী করে কমে যাবে বা বেড়ে যাবে। মোলার মাস তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে কোনো পদার্থের মোলার মাসটা ফিক্সড হয়। আসলে মোলার মাস বেড়ে যাবে বা কমে যাবে বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে মোলার মাসের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কমে যাবে বা বেড়ে যাবে। আমি এর আগে একটা কথা বারবার বলছিলাম যে কলিগেটিভ প্রপার্টি ব্যাপারটা আলোচনাটা মানে বা এই সংক্রান্ত যে পড়াশোনাটা এটা করাই হয় এই কারণে যে কোনো একটা আননোন সলিউট তার মোলার মাস আমরা ক্যালকুলেট করতে পারি বা জানতে পারি। এখন দেখো, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টির ক্ষেত্রে যে দুটো তিনটে ফর্মুলা লেখালাম, তারপরে অঙ্ক করিয়ে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। মানে ওইটুকু পার্ট তো করাই যায়, ওটা বইতেও আছে বা যে কোনো জায়গাতেই তুমি ওইটুকু অ্যাভেলেবেল, সবাই করিয়ে দেবে। কিন্তু এর পেছনে যে বেসিক যে ফান্ডাটা, কনসেপ্টটা, সেটা যদি ক্লিয়ার না হয় তাহলে পরবর্তীকালে এখান থেকে আমাদের অনেক সমস্যা হতে পারে। সুতরাং যখনই আমরা কোনো একটা টপিক পড়ছি তখনই সেটা একটু ডিপে, একটু রুটে যাওয়াটা বোধহয় বেটার, কারণ আমাদের চিন্তা শক্তিটা এতে করে কীভাবে বাড়বে। আর আমরা চিন্তা ভাবনা যদি করতে না পারি তাহলে যখনই পরীক্ষার সময় কোনো নতুন কোয়েশ্চেন আসবে, যে কোয়েশ্চেন আমি কোনো দিন দেখিনি, সেই কোয়েশ্চেনটা দেখেই সঙ্গে সঙ্গে আমরা ওটাকে ওভারলুক করে বা ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাব। কিন্তু যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আমরা একটা ট্রাই ওখানে দিতেই পারি। সেই জন্য যে কোনো জিনিস তুমি যখন পড়ছো তখন ব্যাপারটাকে আগে ফিল করার চেষ্টা করো, আগে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমি একটা ছোটো এক্সাম্পল দেবো। ধরো আমরা ডেল্টা টিবির ফর্মুলা পড়েছি, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু মোলালিটি। এখন মোলালিটিকে আমরা এরকম একটা ফর্মুলা দিয়ে রিপ্লেস করি, এটা আর বলার কিছু নেই। এখন ধরা যাক যে আমি নিজে একটা এক্সপেরিমেন্ট করছি ল্যাবে, সেখানে আমার কাছে জানা কি আছে যে জলের কেবি হচ্ছে 0.52 জানা আছে। আমি ল্যাবে এক্সপেরিমেন্ট করছি, আমি সেখানে জল নিয়েছি 1 কেজি জল নিয়েছি, আর সেখানে আমি 1 মোল
NaCl দিয়েছি, সোডিয়াম ক্লোরাইড দিয়েছি। 1 কেজি জল নিলাম, এক্স্যাক্টলি 1 মোল মানে 58.5 গ্রাম NaCl তার মধ্যে মেশালাম, মিশিয়ে সলিউশন বানালাম। সলিউশনটাকে এবার আমি বয়েল করতে শুরু করলাম, মানে হিট দিতে শুরু করলাম। সলিউশন ক্রমশ তার টেম্পারেচার বাড়তে বাড়তে যখন সলিউশনটা বয়েলিং পয়েন্টে পৌঁছলো, এবার আমি একটা থার্মোমিটার ডিপ করলাম ওখানে, আমি দেখলাম ভ্যালু কত আসছে। ঠিক আছে, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে সলিউশনের বয়েলিং পয়েন্ট। সেখান থেকে আমি ডেল্টা টিভি পাবো, তাই তো, -100°C করে দিলে। এবার ডেল্টা টিভি কেবি জানা আছে জলের, আমি কতটা সলিউট মানে NaCl আর কতটা জল নিয়েছি জানা আছে আমার। তাহলে আমি সবগুলো ভ্যালু সেখানে বসালাম আর কি। কেবির ভ্যালু বসালাম, আমি 1 কেজি জলে 58.5 গ্রাম NaCl নিয়েছি, তো এখানে আমি 58.5 বসালাম, এখানে 1 কেজি মানে 1000 গ্রাম বসালাম। থার্মোমিটার ভ্যালু থেকে আমি ডেল্টা টিভি পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে কি বের করব, আমি ধরে নেব যে M2 হচ্ছে আমার আননোন। ঠিক আছে, NaCl এর মোলার মাস আমি জানি না, ধরে নেব। এবার আমি এক্সপেরিমেন্টালি NaCl এর মোলার মাস বের করতে চলেছি। তাহলে দেখো, এটা যদি আমি করি তাহলে কি হচ্ছে, এখানে এই পুরো পোর্শনটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি না যে ডেল্টা টিভি ভ্যারিজ উইথ 1/M2। এখন ডেল্টা টিভিটা কি, এটা একটা কলিগেটিভ প্রপার্টি, তো সেই জন্যই আমরা লিখেছি যে যখন কলিগেটিভ প্রপার্টির ভ্যালু বাড়ছে তখন মোলার মাস কমে যাচ্ছে, আর যখন কলিগেটিভ প্রপার্টির ভ্যালু কমছে তখন মোলার মাস বেড়ে যাচ্ছে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। তাই এবার সত্যি সত্যি দেখা যাবে যে তুমি যদি M2 এখান থেকে ক্যালকুলেট করো এই ভ্যালু বসিয়ে এই ইকুয়েশানে, তাহলে M2-র ভ্যালু কিন্তু এই 58.5 হবে না। এখন যেহেতু NaClটা আমরা জানি যে সলিউশনে গিয়ে ও ডিসোসিয়েট করে, জলের মধ্যে গিয়ে Na+ আর Cl- দুটো পার্টে ভেঙে যায়, তাহলে ডিসোসিয়েট যদি করে তাহলে নাম্বার অফ পার্টিকেল বেড়ে যাবে। নাম্বার অফ পার্টিকেল যদি বেড়ে যায় তাহলে কলিগেটিভ প্রপার্টির ভ্যালু বেড়ে যাবে। সুতরাং আমরা এক্সপেরিমেন্টালি NaCl এর যে মোলার মাসের ভ্যালুটা পাবো সেটা 58.5 থেকে কম হবে। ইনফ্যাক্ট সেটা 58.5/2 হয়ে যায়। এবার আমি যদি দেখি যে এক্সপেরিমেন্টালি যে NaCl এর মোলার মাস আমার কাছে আসছে 58.5-এর অর্ধেক ভ্যালু, সেখান থেকে আমাকে এই সিদ্ধান্তে আসতে হয় যে তাহলে NaCl সলিউশনে গিয়ে ডিসোসিয়েটেড হয়েছে। আর অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে উল্টোটা হয়, ওখানে একটা কোনো নোন সলিউট আমি যদি নিই, ধরা যাক আমি অ্যাসিটিক অ্যাসিড নিলাম সলিউট, আর আমার সলভেন্ট হচ্ছে বেনজিন। বেনজিনের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড নোন অ্যামাউন্টের নিয়ে আমরা যদি একই রকমভাবে যে কোনো একটা কলিগেটিভ প্রপার্টি যদি মেজার করি, সেখান থেকে আমরা দেখতে পাবো যে অ্যাসিটিক অ্যাসিডের মোলার মাস যদি ক্যালকুলেট করি তাহলে অ্যাসিটিক অ্যাসিড নর্মালি 60 হয় ভ্যালুটা, তার থেকে বেশি আমরা পাবো। যখনই আমরা মোলার মাস বেশি পাচ্ছি সেখান থেকে আমরা এইটাই বুঝতে পারবো যে তাহলে ওখানে মোলার মাস বেশি মানে কলিগেটিভ প্রপার্টির ভ্যালু কমেছে, সেটা আমরা বুঝতেও পারবো এক্সপেরিমেন্টালি। তো তার মানে সেখানে সলিড পার্টিকেলগুলো অ্যাসোসিয়েটেড হয়েছে। তো এই হচ্ছে আমাদের বেসিক ফান্ডা এখানে, যে মোলার মাস কমে যাওয়া মানে আসলে মোলার মাসের এক্সপেরিমেন্টাল ভ্যালু কমে যাওয়া। এইবার এই এক্সপেরিমেন্টাল ভ্যালু আর মোলার মাসের যে থিওরিটিক্যাল ভ্যালু কোথেকে পাবো, ওই যেরকমভাবে বের করে NaCl এর ক্ষেত্রে Na23 ক্লোরিন 35.5 যোগ করে, ওইটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। আর প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্টাল ভ্যালু হচ্ছে আমরা যেটা এখানে ল্যাবে করছি সেইটা করে। ইফ মলিকিউলার ওয়েট অফ NaCl এটা যদি বেরোয় 58.5, তাহলে আমরা বলতে পারি যে নো ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এসব কিছু ঘটেনি। কিন্তু যদি মলিকুলার ওয়েট অফ NaCl যদি লেস দ্যান 58.5 হয়, মোলার মাস কমে গেছে মানে কলিগেটিভ প্রপার্টি ভ্যালু বেড়ে গেছে, সুতরাং আমরা বলবো যে এখানে ডিসোসিয়েশন হয়েছে। আর যদি কোনো কারণে ভ্যালু আমরা 58.5-এর থেকে বেশি পাই, তাহলে আমরা বলবো যে অ্যাসোসিয়েশন হয়েছে।
ঠিক আছে। এখন এক্সপেরিমেন্টালি আমরা তো এটা করি যে মোলার মাসটাকে আমরা বের করলাম কত হচ্ছে, মোলার মাসের ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাসোসিয়েশন হয়েছে নাকি ডিসোসিয়েশন হয়েছে নাকি কোনোটাই হয়নি। কিন্তু আমাদের তো মানে আমাদের যে সিলেবাস সেখানে তো আমাকে এক্সপেরিমেন্ট কিছু করতে হবে না, সেখানে বরং আমরা উল্টো কাজটাই করি। আমাদের মোলার মাস বের করতে হয় না, মোলার মাস আমরা ধরে নিই। যে এক্সাম্পলটা আমি দেখালাম এক্ষুনি, যে NaCl যদি আমি 1 মোলাল সলিউশন নিই, মানে 58.5 গ্রাম NaCl মেশানো হয়েছে 1 কেজি জলের মধ্যে, তা আমরা ওই ভ্যালুগুলোকে পুট করবো ফর্মুলাতে। আর NaCl এর মোলার মাস 58 যদি আমরা 58.5 যদি আমরা পুট করি, তাহলে ডেল্টা টিবির ভ্যালু আমরা কত পাবো? যেহেতু 1 মোলাল, তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি হয়ে যাবে না, মানে 0.52 হয়ে যাবে। কিন্তু এক্সপেরিমেন্টালি মানে বাস্তবে তো 1 মোল NaCl যদি মেশানো হয় 1 কেজি জলে, তাহলে তো বয়লিং পয়েন্টের এলিভেশন 0.52 কেলভিন হয় না, তার ডাবল হয়, ডেল্টা টিবির ভ্যালুটাই ডাবল হয়ে যায়। তাহলে ওই এক্সপেরিমেন্টাল ডেটার সঙ্গে আমরা যে আমাদের যে প্রবলেমগুলো থাকবে বইতে, ক্যালকুলেশন যেগুলো আমরা করব, সেইগুলোকে যদি আমরা ম্যাচ করাতে হয়, তাহলে ওই এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল ভ্যালুর যে রেশিওটা, সেই ফ্যাক্টরটাকে আমাদের এবার আমাদের ইকুয়েশনগুলোর মধ্যে ইন্ট্রোডিউস করতে হবে। এই ফ্যাক্টরটাকে আমরা বলি ভ্যান টপ ফ্যাক্টর। তাহলে দেখো ভ্যান টপ ফ্যাক্টর কীভাবে ডিফাইন করা হয়। তাহলে ভ্যান টপ ফ্যাক্টর, এটাকে সিম্বলাইজ করা হয় স্মল আই দিয়ে, ছোটো হাতের আই হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর। এবার আইকে ডিফাইন করা হয় কীভাবে? আই হচ্ছে নাম্বার অফ সলিউট পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন অথবা অ্যাসোসিয়েশন, সংক্ষেপে লিখলাম এটা, আর ডিভাইডেড বাই নাম্বার অফ সলিউট পার্টিকেলস বিফোর ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। আফটার আর বিফোর মানে কি? মানে ধরো আমি 1 মোল NaCl নিয়েছি, তাহলে নাম্বার অফ পার্টিকেল কত? অ্যাভোগাড্রো সংখ্যক, তো সেটা হচ্ছে বিফোর ডিসোসিয়েশন। এবার যেই আমি ওকে সলিউশনে মেশালাম, জলের মধ্যে মেশালাম, তখনই ওটা ডিসোসিয়েট করে গেল, নাম্বার অফ পার্টিকেল ডাবল হয়ে গেল, তো সেইটা হচ্ছে আফটার। সুতরাং যেটা আমি আগে মানে বিফোর ডিসোসিয়েশন যেটা আমি মেশাচ্ছি নাম্বার অফ পার্টিকেল, ওটাই হচ্ছে তার নর্মাল ভ্যালু, আর পরে যেটা আফটার ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন সেটা হয়ে যাচ্ছে ওর অ্যাবনর্মাল ভ্যালু। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আইটাকে আমরা আগে এটাকে বক্স করে দিই, এটা একটা ডেফিনিশন আইয়ের। আর একটা হচ্ছে দেখো আই ইকুয়াল টু, আমরা যেটা বলছিলাম যে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি আর থিওরিটিক্যাল ভ্যালু নিচে থাকবে, থিওরিটিক্যাল ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল ভ্যালু যখন পাচ্ছি কলিগেটিভ প্রপার্টির, আমরা কি দেখছি? কলিগেটিভের প্রপার্টির যা ভ্যালু তার সঙ্গে মোলার মাসটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আইকে যদি আমি ডিফাইন করি কলিগেটিভ প্রপার্টির টার্মে, তখন যদি এইটা হয় ডেফিনিশনটা, তাহলে মোলার মাসের টার্মে যখন আমরা ডিফাইন করবো তখন এটা উল্টে যাবে, তখন থিওরিটিক্যাল ভ্যালু অফ মোলার মাসটা উপরে যাবে আর এক্সপেরিমেন্টাল ভ্যালুটা নিচে আসবে। তাহলে আমরা এখানে এটাকে সংক্ষেপে লিখছি M2 থিওরিটিক্যাল আর M2 এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। এছাড়াও দেখো আরেকভাবে ডিফাইন করা যায় আইকে, এই যে আমরা বলছি যে এক্সপেরিমেন্টাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালু দুটো যে এখানে আমি টার্ম ইউজ করলাম, অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ভ্যালু বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে আফটার ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন যে ভ্যালুটা আমি পাচ্ছি সেইটা। আর থিওরিটিক্যাল ভ্যালু মানে হচ্ছে যেটা ডিসোসিয়েট বা অ্যাসোসিয়েট যদি না করতো সলিউটটা, তাহলে যে ভ্যালুটা হতো সেটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। তাহলে আমরা এখানে এটাও বলতে পারি যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল ভ্যালুটা, যে অ্যাবনর্মালিটির জন্য আমাকে এই আই টার্মটাকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে আমরা এটাকে এরকম বলতে পারি যে আই ইকুয়াল টু অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বাই নর্মাল কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, আর যদি এই টার্মে করতে চাই, অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল মানেই হচ্ছে অ্যাবনর্মালটা আর থিওরিটিক্যালটা মানেই হচ্ছে
নর্মালটা, তাহলে আমি আইটাকে ওইভাবে লিখতে পারি যে M2 নর্মাল ডিভাইডেড বাই M2 অ্যাবনর্মাল। যাই হোক, এখন এই এতগুলো ফর্মুলা আমাকে আলাদা আলাদা করে মুখস্থ করে রাখতে হবে তা কিন্তু নয়, এমনিই তোমরা বুঝতে পারো, মুখস্থ হয়ে যাবে। এইটা খালি মনে রাখলেই হবে, পার্টিকেল নাম্বার অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন ডিভাইডেড বাই বিফোর ডিসোসিয়েশন। আফটার ডিসোসিয়েশন মানেই হচ্ছে সেটা অ্যাবনর্মাল ভ্যালু, আর বিফোর মানেই হচ্ছে সেটা নর্মাল ভ্যালু। তাই জন্য দেখো এই যে অ্যাবনর্মালটা উপরে, বিফোরটা নিচে, তাই না, নর্মালটা নিচে, আর এখানে এক্সপেরিমেন্টাল মানেই অ্যাবনর্মাল, মানেই আফটার ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন। তো সবগুলো ফাইনালি একই রকমের আর কি। এবার এই আইটাকে আমাদেরকে ফর্মুলাগুলোর মধ্যে ইন্ট্রোডিউস করাতে হবে, যে ফর্মুলাগুলো আমরা লাস্ট 2-3টে ক্লাসে পড়েছি, বিভিন্ন কোয়ালিটেটিভ প্রপার্টিগুলো। যেমন ধরো ডেল্টা টিবি মানে আমরা পড়েছি কেবি ইন্টু এম। এখন আমাদেরকে এখানে একটা আই ইন্ট্রোডিউস করতে হবে, আই ইন্টু কেবি ইন্টু এম। আই কেন? কারণ এই যে মোলালিটি অফ সলিউট, এইখানে W2 টার্মটা আছে না, সলিউটের টার্মটা এই দিকে আছে, আর এইখানে সলিউটটাই তো ডিসোসিয়েট বা অ্যাসোসিয়েট করছে, সুতরাং তার সঙ্গে এই ফ্যাক্টরটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। একই রকমভাবে ডেল্টা টিএফ হয়ে যাবে আই ইন্টু কেএফ ইন্টু এম। একই রকমভাবে পাই এর ভ্যালু হয়ে যাবে আই ইন্টু সিআরটি, এবং ফাইনালি লাস্টে লিখছি আমি কাকে, RLVP-কে। কেন? একটু অন্যরকম, প্রথমে দেখে একই রকম মনে হবে, আই ইন্টু X2, দিস ইকুয়াল টু X2 হয়, RLVP ইকুয়াল টু X2 হয়, তাই আমরা সামনে আই দিয়ে দিলাম। এবার দেখো বাকি ফর্মুলাগুলো এমনি তুমি খালি সামনে আই বসিয়ে দেবে ডান দিকে, তাহলেই হয়ে গেল। কিন্তু এইখানে এই ফর্মুলাটা যদি আমি আরেকটু অন্যরকমভাবে লিখতে চাই, তাহলে দেখো P0 মাইনাস P বাই P0 দিস ইকুয়াল টু, এবার সলিউট পার্টিকেলটা তো ডিসোসিয়েট বা অ্যাসোসিয়েট হচ্ছে, সলভেন্ট পার্টিকেল তো কিছু হচ্ছে না, সুতরাং একে যখন আমি X2-কে যখন আমি N2 বাই N1 প্লাস N2 এই টার্মে লিখতে যাব, তখন খালি N2গুলোর আগে আমি আই দেবো, ঠিক আছে? তো সেই হিসাবে একটু আলাদা রকম এটা, সেটাই বলার চেষ্টা করলাম। এখন আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে তোমরা যখন ফর্মুলাগুলো লিখবে, সে তোমার সলিউট অ্যাসোসিয়েটেড হোক বা না হোক, বা ডিসোসিয়েটেড হোক বা না হোক, সবসময় তোমরা এই ফর্মুলাগুলোই ব্যবহার করবে। এর আগে আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করেছিলাম, পাই ইকুয়াল টু সিআরটি বা ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম, আইগুলোকে বাদ দিয়ে ওই রকমভাবে ফর্মুলা লিখবে না। এইটা লিখলে কি হবে, এবার যখন তুমি দেখবে যে ডিসোসিয়েশন হচ্ছে না, নন ভোলাটাইল সলিউট বলা আছে কোয়েশ্চেনের মধ্যে, তখন তো আই এর ভ্যালু ওদের ক্ষেত্রে কত হয়ে যায়, 1 হয়ে যায় বলেই এতক্ষণ আমরা ফর্মুলাতে মানে আগের ক্লাসগুলোতে আইটাকে আমরা ইন্ট্রোডিউস করিনি। তাহলে এখন যদি আমি আইটাকে ইন্ট্রোডিউস করে দিই, এবার সলিউট দেখে আমি চিনতে পারবো। যদি তোমাকে বলা হয় যে জলের মধ্যে KCl মেশানো হলো, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে KCl ওখানে ডিসোসিয়েট করছে, সুতরাং আই এর ভ্যালু 1 হবে না, তার থেকে বেশি হবে। এবার আই এর ভ্যালু ক্যালকুলেট করার যা উপায় সেভাবে ক্যালকুলেট করতে হবে। কিন্তু আইটাকে যদি আমরা ফর্মুলায় রাখি তাহলে আমাদের নিজেদেরই সুবিধা হবে, কারণ অনেক সময় এরকম হয়, গন্ডগোল হয় আমাদের, যে এরকম কোনো ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড হবে কোনো একটা সলিউট, সেই রকম কোনো অঙ্কের মধ্যে আমরা কী করি, আইটাকে লিখি না, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম ফর্মুলা দিয়ে অঙ্ক করে চলে আসি, সুতরাং ভুল হয়ে যায় সেখানে। তাই এইভাবে করাটাই বেটার। তাহলে যেটা বললাম মাত্র, যে যারা অ্যাসোসিয়েটেড বা ডিসোসিয়েটেড হয় না, তাদের ক্ষেত্রে আই এর ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভ্যালু অফ আই, এটা আসলে দুরকম, একটা হচ্ছে আই ইকুয়াল টু 1 আর একটা হচ্ছে আই নট ইকুয়াল টু 1। এখন ইকুয়াল টু 1 কাদের জন্য হয়, এক হচ্ছে নন ইলেকট্রোলাইট আর নন অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? এছাড়াও আরও একটা আছে, কিছু ইলেকট্রোলাইট আছে। এখন ইলেকট্রোলাইট মানে তো সে সলিউশনে যাবে, ডিসোসিয়েট করবে, কিন্তু কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোলাইটকে আমি যদি এমন একটা নির্দিষ্ট সলভেন্টের মধ্যে মেশাই যেখানে গিয়ে ও ডিসোসিয়েট করছে না, যদি এরকম হয়, তাহলে তো নাম্বার অফ পার্টিকেল বাড়বে না, সুতরাং তখন আই এর ভ্যালু কত হবে, একই থাকবে। এখন এরকম একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমি পরে বলছি, আপাতত এটা লিখে রাখো যে ইলেকট্রোলাইটস হুইচ ডু নট গেট আয়োনাইজড বা ডিসোসিয়েটেড ইন সলিউশন। এখন তোমরা এটাও বলতে পারো যে আয়োনাইজড যদি না হয় সলিউশনে, তাহলে আর ইলেকট্রোলাইট কী করে হলো? তো ইলেকট্রোলাইটের ডেফিনিশন তো শুধু এরকম নয় যে সলিউশনে গিয়ে আয়োনাইজড হতে হবে,
ও তো মল্টেন স্টেটেও আয়োনাইজড হতে পারে, তো সেটা ডিফারেন্ট ইস্যু। যাই হোক, এখন আই যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে দুটোই অপশান আছে, আইদার আই গ্রেটার দেন 1 অথবা আই লেস দেন 1। গ্রেটার দেন 1 মানেই হচ্ছে কি ডিসোসিয়েশন, আর ডিসোসিয়েশন মানেই হচ্ছে কলিগেটিভ প্রপার্টির ভ্যালু বাড়বে আর মোলার মাসের ভ্যালু কমবে। এখানে উল্টোটা, এটা মানেই হচ্ছে অ্যাসোসিয়েশন, আর অ্যাসোসিয়েশন মানেই কলিগেটিভ প্রপার্টির ভ্যালু কমে যাবে আর মোলার মাসের ভ্যালু বেড়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা দেখব যে ডিসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন এর ক্ষেত্রে আই তো চলে এলো ফর্মুলাতে, আই ইন্টু কেবিসিএম বা আই ইন্টু সিআরটি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এবার আই এর ভ্যালু ক্যালকুলেট করবো কী করে, সেইটা এবার একটু জেনে নিতে হবে। ডিসোসিয়েশনটা আগে বলি। ডিসোসিয়েশন, ধরা যাক একটা এক্স বলে একটা সলিউট নিয়েছি আমি, এক্স, সেটা সলিউশনে গিয়ে ওয়াই প্লাস জেড প্লাস এরকম আরও অনেক পার্টিকেলে সে ডিসোসিয়েট করছে, করে এনখানা পার্টিকেল তৈরি করছে। তাই যদি হয় তাহলে দেখো অ্যাট টি ইকুয়াল টু 0, মোলস অ্যাট টি ইকুয়াল টু 0, যদি আমি এর এ মোল নিই তাহলে ডিসোসিয়েশনের আগে এগুলো সব 0, ঠিক আছে। মোলস অ্যাট টি ইকুয়াল টু এন্ড মানে ডিসোসিয়েশন যখন হয়ে গেল, আফটার ডিসোসিয়েশন যদি আমরা ধরে নেব যে সলিউটটাকে আমরা নিয়েছি তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা। ডিগ্রি অফ ডিসোসিয়েশন তোমরা নিশ্চয়ই জানো, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছো ক্লাস 11-এ। তো সেটা যদি আলফা হয় তাহলে এখান থেকে পড়ে থাকবে এ মাইনাস এ আলফা, আর এগুলো তৈরি হবে কত, এ আলফা, ঠিক আছে, এন টাইমস এনখানা এ আলফা তৈরি হবে, যেহেতু এনখানা পার্টিকেল তৈরি হয়েছে ওদিকে। আলফার ডেফিনিশনটা আমি একটু বলেই দিই। আলফা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস ডিসোসিয়েটেড, এখানে ডিসোসিয়েটেডের বদলে অ্যাসোসিয়েটেডও হতে পারে যখন অ্যাসোসিয়েশন হবে তখন, আর টোটাল নাম্বার অফ মলিকিউলস, এই যে রেশিওটা। এখন দেখো আইটাকে আমরা যেভাবে ডিফাইন করছিলাম যে নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন, তাই তো। আফটার ডিসোসিয়েশন কটা পার্টিকেল তৈরি হয়েছে দেখো, এ আলফা এরকম এন টাইমস, তার মানে কটা তৈরি হয়ে গেছে টোটাল, এনখানা এ আলফা আছে, আর ডিসোসিয়েশনের পরে সলিউড পার্টিকেল এতগুলো পড়ে আছে, ঠিক আছে। এ আলফা যদি ডিসোসিয়েট হয়ে যায় আর টোটাল যদি এ থাকে তাহলে এতগুলো পড়ে আছে, তাহলে এটা প্লাস এ মাইনাস এ আলফা, তাই তো। এখন দেখো এই সব জায়গাতেই এ আছে, তাহলে এ যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, এন আলফা প্লাস 1 মাইনাস আলফা, তাহলে আরও কি পড়ে থাকবে দেখো, আবার এখান থেকে এই আলফা কমন আছে এখানে, তাহলে এ ইন্টু এই 1টাকে আগে লিখলাম 1 প্লাস এন মাইনাস 1 আলফা, ঠিক আছে। আর নাম্বার অফ পার্টিকেল বিফোর ডিসোসিয়েশন এটা কত ছিল, এ ছিল, ঠিক আছে, এ ছিল। তাহলে এবার এই দুটোর রেশিওটাই তো হচ্ছে আমার আই, তাই না। তাহলে আমি কি লিখতে পারি, আই ইকুয়াল টু নাম্বার অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন, এটা ওপরে, তার মানে এই টার্মটা ওপরে থাকবে এ ইন্টু পুরোটা আর নিচে এ, তাহলে এটা কেটে যাবে, আমি আর লিখছি না এটা। তাহলে ফাইনালি আমি লিখে দিচ্ছি যে 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু আলফা, এই হচ্ছে আমাদের আই এর ফর্মুলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন দেখো এই ফর্মুলার ডেরিভেশন তোমাদের দরকার নেই, কিন্তু ব্যাপারটা জেনে রাখতে হবে। কেন, কারণ এই জিনিস তো আমরা অলরেডি পড়েছি ওই ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টারের তো রিলেশন থাকবেই না। সুতরাং আমি যদি এইটা মনে রাখতে পারি তাহলে আমার ওই চ্যাপ্টারেও, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারেও সুবিধা হবে সেখানে প্রবলেমগুলো করার সময়। এখন এখান থেকে আরেকটা ফর্ম এখান থেকে আনা হয়, সেটা হচ্ছে এখান থেকে আলফাকে ডিফাইন করা হয়। আবার আলফা ইকুয়াল টু কী লিখবো দেখো, 1টা এদিকে চলে আসবে, আই মাইনাস 1 হয়ে যাবে, আর এন মাইনাস 1টা নিচে হয়ে যাবে।
তাহলে এইটা হচ্ছে আলফা। তাহলে এই দুটো ফর্মুলাই এখান থেকে মনে রাখবে, ঠিক আছে? এটা কপি করো। দু একটা এক্সাম্পল দিচ্ছি দেখো। NaCl ও ডিসোসিয়েট করে কি তৈরি করে, Na প্লাস আর Cl মাইনাস। এবার কতগুলো পার্টিকেল তৈরি করলো? দুটো। তাহলে আমরা বলবো যে এর ক্ষেত্রে N হচ্ছে কত? 2, ঠিক আছে? যদি ক্যালসিয়াম ক্লোরাইড হয় তাহলে কি তৈরি করবে? Ca2 প্লাস আর দুখানা Cl মাইনাস। N কত হবে? 3, দুটো Cl মাইনাস আর একটা ক্যালসিয়াম প্লাস, টোটাল 3 হয়ে গেল N। এই Nটা আমাদের ওই ফর্মুলা বসাতে হবে যেখানে আলফা ইকুয়াল টু ওই N-1/N-1 ওই ফর্মুলায় বা আগেরটায়। N এর ভ্যালু আমরা এইভাবে ক্যালকুলেট করব। যদি এরকম হয় যে অ্যালুমিনিয়াম সালফেট, ঠিক আছে, তাহলে দুখানা অ্যালুমিনিয়াম 3+ তৈরি হয় আর 3খানা সালফেট তৈরি হয়, তাহলে N ইকুয়াল টু কত হয়ে যাবে? 5, ঠিক আছে? এখন একটা এরকম যদি কম্পাউন্ড দেওয়া থাকে তাহলে সেইটা ডিসোসিয়েট হয়ে কি আয়ন তৈরি করবে, কটা তৈরি করবে, এইগুলো নিশ্চয়ই তোমরা পারবে, এক্সপেক্টেড। এটা যদি না পারো তাহলে এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে এরকম যে এই প্রত্যেকটার বেসে যে সংখ্যাগুলো আছে এইগুলোকে যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। দেখো 3 আর 2 5। এখানে ক্যালসিয়াম কটা আছে? একটা, আর এটা দুটো আছে 3, একটা, তাহলে এখন 2 আছে। কিন্তু এটা এক্সপেক্টেড যে এরকম কিছু থাকলে তোমরা সেটা পারবে। ধরো এরকম যদি থাকে যে একটা FeH2O6 Cl3, এরকম কিছু কমপ্লেক্স কম্পাউন্ড থাকে, কমপ্লেক্স, এগুলোকে কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ বলে। আমাদের ইউনিট 9-এ আমাদের এটা নিয়ে পড়তে হবে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারের নাম। সেখানে যখনই তোমরা দেখবে যেরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু আছে তখন এই পুরো পার্টটা একসঙ্গে থাকবে, এটা আলাদা হয়ে যাবে না। তাহলে এখান থেকে যে ক্যাটায়ন তৈরি হবে সেটা হচ্ছে FeH2O3, এটা হচ্ছে ক্যাটায়ন। এবার ক্যাটায়নের চার্জ কত হবে? 3টে Cl মাইনাস যেহেতু আছে, তাহলে 3 Cl মাইনাস যেহেতু আছে, তাহলে এর মাথায় 3+ হবে, ঠিক আছে? যাই হোক, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে পুরো জিনিসটা হচ্ছে একটা পার্টিকেল, তাহলে একটা আর 3টে ক্লোরিন, তাহলে কত হচ্ছে? N ইকুয়াল টু 4। দেখো সেটা এখান থেকেও আসে, 3টে Cl আর একটা কমপ্লেক্স আয়ন, টোটাল N ইকুয়াল টু 4। যদি কমপ্লেক্স কম্পাউন্ড এরকম থাকে K4FeCN6, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে এবার থার্ড ব্র্যাকেটের যে পার্টটা সেটা আগেরটায় শুরুতে ছিল, এখানে শেষে আছে। সুতরাং এই থার্ড ব্র্যাকেটের পার্টটা এখানে অ্যানায়ন, এখানে ক্যাটায়নকে পটাশিয়াম। এখন পটাশিয়াম তো K+, তাহলে 4 আছে, মানে 4খানা পটাশিয়াম আছে, আর একটা আছে FeCN6 4-। সুতরাং N এর ভ্যালু কত? 4টে আর একটা 5টা। এখান থেকেও আসছে 4টে আর এটা একটা 5টা। তাহলে যদি এইভাবে ডিসোসিয়েশন মনে না থাকে তাহলে সিম্পলি এই যে এদের প্রত্যেকটার যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেইগুলোকে যোগ করে দেবো, তাহলে আমরা N পেয়ে যাব। এইভাবে আমরা N বের করি। এবার N যখন বেরিয়ে গেল, N ধরো এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য N ইকুয়াল টু 2 হয়ে গেল। এইবার কোয়েশ্চেনে বলা থাকবে যে NaCl এর 80% ডিসোসিয়েশন হয়েছে। 80% যদি ডিসোসিয়েশন হয়েছে বলা থাকে তাহলে এই ভ্যালু থেকে আমাকে I ক্যালকুলেট করতে হবে। কী করে? তাহলে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু সবসময় যত % ডিসোসিয়েশন তত বাই 100, মানে 0.80 আলফা। তাহলে I কত? I ইকুয়াল টু 1 + N-1 ইন্টু আলফা। তাহলে কত হচ্ছে? এটা 1 + 0.8 মানে 1.8 হয়ে যাচ্ছে I ইকুয়াল টু, ঠিক আছে? এইভাবে I ক্যালকুলেট করবো। এবার আমাদের যে ফর্মুলাগুলো আছে ডেল্টা টিভি বা ওই যা ক্যালকুলেট করতে বলবে আর কি কলিগেটিভ প্রপার্টি, সেইখানে আমরা I এর ভ্যালু বসিয়ে দেবো, I ইন্টু তারপরে যেগুলো যা আছে। এইবার অনেক সময় এরকম থাকে যে এই ডিসোসিয়েশনের ভ্যালু দেওয়া থাকে না, কত % ডিসোসিয়েট করেছে ইলেকট্রোলাইটটা সেটা দেওয়াই থাকবে না। যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব যে 100% ডিসোসিয়েশন হয়েছে, এবং সেক্ষেত্রে যদি এটা 100% হয় তাহলে আলফার ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আলফা যদি 1 হয়ে যায় তাহলে দেখো এটা যদি 1 হয় তাহলে কত হয়ে যাচ্ছে? 1 + 1 মানে এর ভ্যালু কত হয়েছে? 2। 2টা আবার কার ভ্যালু? N এর ভ্যালু। সুতরাং যদি আলফার ভ্যালু দেওয়া না থাকে, লিখে দিই আমি এখানে, ইফ আলফা ইজ নট গিভেন, ঠিক আছে, দেন আলফা ইজ assumed to be 1, that is 100% dissociation.
ঠিক আছে, তাহলে আলফা যদি 1 হয়ে যায় তাহলে আই হয়ে যাবে এন, এবং এটাই হচ্ছে আই এর ম্যাক্সিমাম ভ্যালু। আই এর ভ্যালু এর থেকে বেশি হতে পারবে না, কারণ 100%-এর থেকে বেশি তো ডিসোসিয়েশন হতে পারবে না। তাহলে আমরা এখানে লিখবো, এখানে আইটাকে মানে আই আর সাফিক্স এখানে ম্যাক্স লিখে দিই। আই ম্যাক্স হচ্ছে এন, খুব ইম্পর্ট্যান্ট এটা। অনেক অঙ্কে তোমরা দেখবে যে এরকম ইলেকট্রোলাইট দেওয়া থাকবে, NaCl, KCl, MgCl2, হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড, কিন্তু সেখানে আলফা দেওয়া নেই। তার মানেই আমাকে আলফা দেওয়া না থাকলে আরোই সোজা হয়ে গেল, এন যা বেরোবে সেটাই হচ্ছে আই। ঠিক আছে, এবার দেখো অ্যাসোসিয়েশন। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আই ম্যাক্স ইকুয়াল টু এন, এটা কিন্তু ফর স্ট্রং ইলেকট্রোলাইট অনলি, স্ট্রং ইলেকট্রোলাইট অনলি। কেন? যদি আমি অ্যাসিটিক অ্যাসিড নিই, অ্যাসিটিক অ্যাসিড তো উইক ইলেকট্রোলাইট, ও যখন ডিসোসিয়েট করে তখন তো 100% ডিসোসিয়েশন কোনো মতেই সম্ভব নয়। আর যদি 100% না হয় তাহলে আলফার ভ্যালু তো 1 হবে না, তাহলে তো আই ম্যাক্স ইকুয়াল টু এন হবে না। তাহলে এদের ক্ষেত্রে কী হবে দেখো, এর এই যে কটা পার্টিকেলে ডিসোসিয়েট করেছে 2, তাহলে এর এন যদি 2 হয় তাহলে এর আই কখনোই 2 হবে না, 2 এর কম হবে, কারণ এর 100% ডিসোসিয়েশন সম্ভব নয়। সুতরাং আমরা বলতে পারি যে এর ক্ষেত্রে আলফাটা 2 এর থেকে সবসময় কম হবে, মানে 1-এর থেকে বেশি হবে, 1-এর থেকে তো বেশি হবেই, কারণ কিছু তো ডিসোসিয়েশন হবেই। সুতরাং সবকটা 100টা মলিকিউল তো আর এই অবস্থায় থাকবে না, কিছু মলিকিউল তো ভাঙবেই। সুতরাং আলফার ভ্যালু কেন লিখলাম, আই এর ভ্যালু 1-এর থেকে বেশি হবে কিন্তু 2 এর সমান হবে না। এটা হচ্ছে কাদের জন্য? ফর উইক ইলেকট্রোলাইট। ঠিক আছে, মানে আমি এখানে 2 লিখলাম ফর উইক ইলেকট্রোলাইট, কেন? হ্যাঁ, এটা তো বটেই, মানে ফর অ্যাসিডিক অ্যাসিড আর কি, প্রিসাইসলি। যদি কোনো ডাইবেসিক হয় তাহলে তো আর এটা 2 হবে না, তখন সেটা 3 হয়ে যেতে পারে। তো যাই হোক, তার মানে যতগুলো পার্টিকেল তৈরি হচ্ছে এন এর সমান সমান কখনোই আই হবে না। হ্যাঁ, তো এটা লেখা যেতে পারে যে আই ম্যাক্স সবসময়, এটা ইকুয়াল টু কেন লিখলাম, সবসময় লেস দ্যান এন হবে, এইটা হবে না, লেস দ্যান এন। ঠিক আছে, এইবার আমরা আসছি অ্যাসোসিয়েশনে। অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, আবারও আমরা শুধুমাত্রই ফর্মুলা লিখব না, ডিরাইভ করার চেষ্টা করব। ধরা যাক এন সংখ্যক এক্স মলিকিউল, এরা অ্যাসোসিয়েট হয়ে এক্স এন তৈরি করে ফেলেছে। এন নাম্বার অফ মলিকিউল তারা অ্যাসোসিয়েট করে একটা মলিকিউল তৈরি করে ফেলেছে। তাহলে আবারও মোলস অ্যাট টি ইকুয়াল টু 0, ধরা যাক এ নিয়েছিলাম, এটা এন, আর অ্যাট টি ইকুয়াল টু এন্ড যখন ডিসোসিয়েশন হয়ে গেছে ফাইনালি, তখন কত পড়ে থাকবে? এ মাইনাস এ আলফা, যদি আলফা এর অ্যাসোসিয়েশন মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন হয়। তাহলে এটা কটা তৈরি হবে দেখো, এন সংখ্যক মলিকিউল থেকে হয়ে যাচ্ছে একটা, তাহলে যদি এ আলফা মলিকিউল ডিসোসিয়েট করে বা অ্যাসোসিয়েট করে, তাহলে তৈরি হয়ে যাবে কত? এ আলফা বাই এন, এতগুলো তৈরি হয়ে যাবে। তাহলে আই ইকুয়াল টু কত হবে বলো? নাম্বার অফ মলিকিউল আফটার অ্যাসোসিয়েশন। তাহলে আফটার অ্যাসোসিয়েশন টোটাল নাম্বার কত হচ্ছে? এ মাইনাস এ আলফা প্লাস এ আলফা বাই এন। তাহলে প্রথমে এ কমন গেল, 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই এন, নেক্সট 1 মাইনাস, এবার দেখো আলফা যদি কমন যায় তাহলে 1 বাই এন মাইনাস 1 ইন্টু আলফা, তাই তো? 1 বাই এন মাইনাস 1 ইন্টু আলফা। তাহলে এইটা যদি ওপরে হয় আর নিচে, মানে ওপরে এটা হবে আর নিচে হচ্ছে বিফোর হচ্ছে কত? 1, তাহলে আবারও এটা চলে যাবে। তাহলে ফাইনালি পড়ে থাকলো, এটা প্লাস হবে না, 1 প্লাস 1 মাইনাস এন মাইনাস 1 ইন্টু আলফা। তাহলে এই হচ্ছে আমাদের আই এর ভ্যালু ফর অ্যাসোসিয়েশন। দেখো আগেরটার মতো এক্স্যাক্টলি একই, খালি এনের জায়গায় এখানে 1 বাই এন হয়েছে। ওখানে একটা মলিকিউল ভেঙে এন সংখ্যক তৈরি করছিল, এখানে উল্টো ঘটনা, তাই এনের জায়গায় 1 বাই এন হয়ে গেছে। তাহলে এনটা হচ্ছে কি, যে যতগুলো মলিকিউল অ্যাসোসিয়েট করছে
তাহলে সেই সংখ্যাটা একের থেকে বেশি হবে তো, মানে একের থেকে বেশি দু জায়গাতেই এন এর ভ্যালু, কিন্তু আই এর ভ্যালুটা কম, এখানে একের থেকে কম, ওখানে একের থেকে বেশি। ঠিক আছে, ওটা একটু লিখে রাখো যে ডিসোসিয়েশন আর অ্যাসোসিয়েশন এদের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে কি এনটা সবসময় গ্রেটার দ্যান 1, আর এর ক্ষেত্রে আইটাও গ্রেটার দ্যান 1, কিন্তু এর ক্ষেত্রে আইটা হচ্ছে লেস দ্যান 1। তো এইটা হচ্ছে এদের মিল এবং অমিল দুটোই। ঠিক আছে, আচ্ছা এইবার অ্যাসোসিয়েশনের যে এক্সাম্পলগুলো আছে তাদের মধ্যে সবথেকে যেগুলো কমন সেটা হচ্ছে বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিডগুলো যখন বেনজিনের মধ্যে ডিজলভড হয়। আমি যদি অ্যাসিটিক অ্যাসিড এক্সাম্পল যদি নিয়ে আলোচনা করি তাহলে দেখো তিনটে কন্ডিশন হতে পারে। এক হচ্ছে ইন ওয়াটার, জল যখন সলভেন্ট, জলের মধ্যে কি হবে, ও ডিসোসিয়েট করবে, তাই না, আয়নে ভেঙে যাবে, ডিসোসিয়েট করবে, ডিসোসিয়েশন। তাই যদি হয় তাহলে আলফা গ্রেটার দ্যান 1 হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আচ্ছা যদি আলফা গ্রেটার দ্যান 1 হয় তাহলে কলিগেটিভ প্রপার্টি ভ্যালু বাড়বে, মোলার মাস অফ অ্যাসিটিক অ্যাসিড আমরা কম পাবো, এক্সপেক্টেড যে ভ্যালু মানে অরিজিনাল যে ভ্যালু তার থেকে কম পাবো। ইন বেনজিন, বেনজিনে কি হয়, ও অ্যাসোসিয়েটেড হয়ে যায়, বেনজিনে অ্যাসোসিয়েশন হয়, আই লেস দ্যান 1 হবে, কলিগেটিভ প্রপার্টির ভ্যালু কমে যাবে, মোলার মাস এর তখন বেড়ে যাবে 60 থেকে আরও বেশি হয়ে যাবে। এবার এই অ্যাসোসিয়েশনটা কেন হয় এটা তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এ পড়েছো, 11-এ হাইড্রোজেন বন্ডিং চ্যাপ্টারে, যে অ্যাসিটিক অ্যাসিড দেখো এরকম হয় দেখতে, COO আর OH। তো দুখানা অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল নিজেদের মধ্যে কম্বাইন করে যেটা তৈরি করে সেটাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার। ঠিক আছে, ডাই মানে দুটো, এই যে হাইড্রোজেন বন্ডিং এগুলো, তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার। তাহলে কটা মলিকিউল জুড়ছে, দুটো, সুতরাং এক্ষেত্রে এন এর ভ্যালু কত, 2। যখন ট্রাইমার তৈরি করবে কোনো সলিড পার্টিকেল তখন 3টে মলিকিউল জুড়ে যাবে, তখন এন হবে 3। অঙ্কে আমাদের মানে কোয়েশ্চেনের মধ্যে এই শব্দগুলো লেখা থাকবে যে এই বেনজিনের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড মেশানো হলো, অ্যাসিটিক অ্যাসিড এখানে ডাইমার তৈরি করে। ঠিক আছে, আরেকটা কোনো আননোন সলিড মেশানো হলো, সে টেট্রামার তৈরি করে, তখন n = 4, মানে 4টে মলিকিউল একসঙ্গে জুড়ে যাচ্ছে। তো এন এর ভ্যালুটা ডাইরেক্ট ওরকম না বলে ডাইমার ট্রাইমার এইসব দিয়ে বলা থাকে আর কি। এখন এখানে একটা যেটা বললাম আমি একটু আগে যে অল কার্বক্সিলিক অ্যাসিডস অ্যান্ড ফেনলও, ঠিক আছে, এরা ফর্মস ডাইমার ইন বেনজিন। বেনজিনের মধ্যে যদি মেশানো হয় তাহলে সে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডগুলো এবং মানে কমন যেগুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে ফেনলও এরা ডাইমার তৈরি করে। আচ্ছা, এটার আরেকটা থার্ড একটা কেস আছে যেখানে, যেটা আমি এর আগে বলছিলাম যে আমি এক্সাম্পলটা পরে বলছি, সেটা হচ্ছে ইন অ্যাসিটোন। যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডকে অ্যাসিটোনের মধ্যে মেশাই, অ্যাসিটোন যে সলভেন্ট, অ্যাসিটোন হচ্ছে এমন একটা সলভেন্ট যেখানে অ্যাসিটিক অ্যাসিডকে মেশালে ওর কিন্তু কোনো রকম ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন কিছুই হয় না, যেটা আমরা I = 1-এ সেকেন্ড এক্সাম্পল বলেছিলাম। তাহলে এখানে আমরা লিখব যে নো অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন। খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা অ্যাসিটিক অ্যাসিড, তো অ্যাসিটিক অ্যাসিড যখনই আমরা দেখবো যে জলের মধ্যে আছে তখন আমরা ওকে ডিসোসিয়েট করিয়ে দেবো, আর জল ছাড়া অন্য কোনো সলভেন্ট থাকলেই আমরা অ্যাসোসিয়েট করিয়ে দিই, যে অ্যাসোসিয়েশন হচ্ছে n = এত, হাবিজাবি করে অঙ্ক ভুল হয়ে গেল। কিন্তু এটা মনে রাখতে হবে যে শুধু অ্যাসিটোন যদি থাকে তখন কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের কোনো ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হয় না, I = 1 নর্মাল ফর্মুলায় যাবে অঙ্কটা। ঠিক আছে, তাহলে এইবার এই সমস্ত দেখার পরে আমরা ছোটো ছোটো কিছু অঙ্ক করতে পারি। দেখো একদম ছোটো ছোটো প্রবলেম, শুধু I ক্যালকুলেট করতে বলেছে এখানে। Na2SO4, তাহলে n = কত? শর্টকাট ট্রিক বলেছিলাম, 2খানা সোডিয়াম আর 1টা সালফেট, তাহলে n হচ্ছে 3। আলফা কত? 70/100 মানে 0.7, তাহলে I কত? I হচ্ছে 1 + n - 1 ইন্টু
আলফা। তাহলে 1 প্লাস এটা 2 ইন্টু 0.7 মানে 1.4, তাহলে আই ইকুয়াল টু 2.4। ঠিক আছে, পরেরটা দেখো, অ্যাসিটিক অ্যাসিড ইন বেনজিন। বেনজিন মানে কি আমরা জানি, অ্যাসিটিক অ্যাসিডে বেনজিন ডাইমার তৈরি করে ফেলে। তাহলে এন কত, 2। এন যদি 2 হয় তাহলে আই কত? আচ্ছা আলফা কত বলো তো এখানে? আলফা তো বলা নেই এখানে কিছু, আলফা বলা নেই মানে এখানে আলফা হচ্ছে 1। ঠিক আছে, এখন তোমরা বলবে যে আমি তো একটু আগেই বললাম যে অ্যাসিটিক অ্যাসিড উইক ইলেকট্রোলাইট, তাহলে আলফা তো 1 হতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে বেনজিনের মধ্যে ও তো আর ইলেকট্রোলাইট হিসাবে কাজ করছে না, ও তো ডিসোসিয়েট করছে না, ও তো ডাইমার মানে অ্যাসোসিয়েট করছে। তাহলে অ্যাসোসিয়েশনটা যদি কিছু না বলা থাকে আমরা 100%ই ধরে নেব। তাই যদি হয় তাহলে আই ইকুয়াল টু কত, 1 প্লাস 1/n-1 ইন্টু আলফা না? তাহলে 1 প্লাস এই যে 1/2 মানে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, মাইনাস হাফ ইন্টু 1, তার মানে মাইনাস হাফই থাকছে। তার মানে আই এর ভ্যালু ফাইনালি হয়ে যাচ্ছে কত, হাফ। ঠিক আছে, এইবার এই যে ইন ওয়াটার, এইবার হচ্ছে ডিসোসিয়েশন। এবার এখানে দেখো বলে দিয়েছে 20% ডিসোসিয়েশন, তার মানে আলফা হচ্ছে 0.2, এন কত 2, তাই না? একটা এইচ আর একটা অ্যাসিটেট। তাহলে আই ইকুয়াল টু 1 প্লাস n-1 ইন্টু 0.2, তাহলে 1 প্লাস 0.2 মানে সরি আই ইকুয়াল টু 1.2। ঠিক আছে, ওই যে 2 এর থেকে কম হবে সবসময় অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে। আচ্ছা এবার আমি এরকম আরও কয়েকটা প্রবলেম এখানে রেখেছি, দেখো 4-5টা রেখেছি আরও। এইগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, মানে কী করবে, আই ক্যালকুলেট করবে। ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা এই অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি সংক্রান্ত আরও বেশ কিছু অঙ্ক করব, বিভিন্ন ধরনের অঙ্ক চেষ্টা করব সলভ করার, এবং সেইগুলো করার মাধ্যমে আমাদের এই ইউনিট 2 শেষ করব। আজকের ভিডিও এইটুকুই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। ওকে।